হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিশেষ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটা আমরা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। যেহেতু একটা মেডিসিনের অনেকগুলো শেড থাকে, অ্যাসপেক্ট থাকে, যার মাধ্যমে আমরা মেডিসিনটা সিলেক্ট করতে পারি। একই শেড দিয়ে অনেক সময় সহজেই মেডিসিন সিলেক্ট করা যায় না। এই জন্য প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে নতুন নতুন শেড চলে আসে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদেরও প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজে লাগে। বইয়ে, পাঠ্য বইয়ে যেভাবে লেখা আছে সেটাকে আমরা সরাসরি রোগীর ভাষা কীভাবে রূপান্তরিত করব, এবং আমাদের ম্যাথমেটিকা রেপার্টরি সবে সমৃদ্ধ। আমাদের স্টলওয়ার্ডরা প্রচুর কাজ করে দিয়ে গেছে, যেহেতু তারা অন্য কোনো একটা দেশের অবস্থান করতেন, যার কারণে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ মাধ্যমে রোগীরা যে আসে তাদের ভাষাকে আমরা সহজেই আমাদের স্টলওয়ার্ডদের যেই লেখা সেটাকে কিভাবে আমরা ডাইভার্ট করতে পারি সে নিয়ে আমাদের এই প্রচেষ্টা। আজকে যে মেডিসিন সেটা হলো ওপিয়াম। ওপিয়ামের একটা কোয়ালিটি আমরা যথারীতি শুরু করব। প্রথমত এই কেসটি একজন বয়স্ক মহিলা, তার বয়স প্রায় 50-র কাছাকাছি, আনমেরিড, সে বিয়ে করেনি। যেহেতু বাবার বড় মেয়ে ছিল, যার কারণে ছোটোবেলায় অনেক ভাই বোন ছিলেন। ছোটোবেলায় বাবাকে হারায়, মানে বাবা মারা যায়। তার স্কুলে পড়া হয়ে ওঠে না, স্কুলে পড়া অবস্থায় সে ব্রেক করে। তো ছাত্রী হিসাবে সে যথেষ্ট ভালো ছিল এবং ভালো ছাত্রী ছিল, কিন্তু লেখাপড়া করতে পারেনি। এর পিছনেও আরও অনেকগুলো কারণ আছে। একটা কারণ তো আমরা বললামই। এরপরের কারণটা হলো তার 7 বছর বয়সে তার চোখের নার্ভের একটা প্রবলেম দেখা দেয়, নার্ভ সাপ্লাই ড্যামেজ হয়ে যায়। তো যার কারণে ওই চোখটা পুরোপুরিভাবে তার খারাপ হয়ে যায়। তো যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে ভালো ট্রিটমেন্ট হয়নি, যার কারণে আর লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব হয়নি। এরপরে পেশেন্ট বিয়ে শাদী করেনি। পেশেন্টের ভাবনা চিন্তা হলো যে আমি দেখতে ভালো না, একটু কালো মোটা সোটা, যাতে যায় সেটা তার ভাবনা। এই জন্য অলওয়েজ এই ইনফরমেশনগুলো আমরা আসলে তার ছোটো বোনের কাছ থেকে পেয়েছি। যে ছোটো বোন বললো যে সব আমার বোন খুব একটা কথাবার্তা বলে না এবং নিজের বিষয়ে কখনো ডিসকাস করে না কারোর সাথে। যেহেতু আমার কাছে থাকে, আমার বাসায় থাকে এবং আমাদের পরিবারের লোকদেরকে টেক কেয়ার করে, এই জন্য কোনো সমস্যা হলে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে আসি। যেহেতু আপনার সব হিস্ট্রি জানা দরকার, এই জন্য আমি বলছি। আমার বোনের জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু বোনের বিয়ে আর হয়ে ওঠে না, কেননা তার এই স্বাস্থ্য মোটাসোটা ছিল এবং দেখতে খুব একটা সুন্দর ছিল না। এই জন্য সে ভাবে যে তার বিয়ে হবে না, নানান কারণে সে বিয়ে আর বসেও নেই। যাক, এই যে তার ভিতরে একটা কনফিডেন্সের অভাব অলওয়েজ আমরা দেখে আসতেছি। সে কনফিডেন্স লেভেল লো। তো তার ছোটো বোনের ছোটো বোন লেখাপড়া করে অর্থনৈতিক অবস্থা তার অনেক ভালো। সে নিজে জব করে, তার হাজব্যান্ড জব করে, তার 8 বছরের একটা ছেলে আছে। তো দুইজনেই যেহেতু জব করে, বাচ্চা দেখাশোনা করা তাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য তার বড় বোন বাচ্চাটা দেখাশোনা করে, টেক কেয়ার করে। এই জন্য কোনো সমস্যা হলে বোনেই তাকে নিয়ে আসে। যখন দেখে যে খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে আসে। এই রোগীর এমন কিছু কাহিনী তার বোন বলল। তার জ্বর, ফেসুয়াল এক্সপ্রেশন দেখে বোন বুঝতে পারে যে তার বোনের কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু সে মুখে কখনোই বলবে না। হয়তো দেখা গেল কোনো কারণে গায়ে হাত দিয়ে, শরীরে হাত দিয়ে দেখে যে প্রচুর গরম,
থার্মোমিটার লাগিয়ে দেখে টেম্পারেচার অনেক হাই, তখন দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসে। তার এই বোনের ডায়াবেটিসের সুগারের প্রবলেম আছে, এই জন্য তার পায়ে আলসারেশন দেখা দিয়েছে। দেখে যে কষ্ট করে সে বাথরুমে যাচ্ছে, নিজের কাপড় নিজে পরিষ্কার করতেছে। মজার ব্যাপার হলো যে যেহেতু বোনের অর্থনৈতিক অবস্থা ভালো, তার কাজের লোক আছে, তারপরেও সে কখনো কাজের লোককে বলবে না যে তুমি আমার কাপড়টা পরিষ্কার, আমার গোসল করার পরে আমার কাপড়টা পরিষ্কার করে দাও, বা নিজের যে ময়লা কাপড়গুলো যে পরিষ্কার করা দরকার এটাও সে নিজে করে। তো এগুলো তাকে অনেকবার বলা হয়েছে, কিন্তু সে এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই যে তার কোনো কমপ্লেন নেই, বলে যে বোন সবসময় বলে যে আমি তার জেস্চার দেখে, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তার কষ্ট অনুভব করি, এবং তাকে আমরা সবসময় আমি ডাক্তারের কাছে নিয়ে আসি। জ্বর হলো, ডায়রিয়া হলো, যে কোনো সমস্যা হলো সে কখনো বলবে না। ডাক্তারের সাথে পেশেন্টের কোনো কনভারসেশন নেই। এই যে একটা পেইনফুল ডিজিজ নিয়ে পেশেন্ট এসেছে, তো এখানে নর্মালি কী হওয়া উচিত ছিল যে রুগী পেইন এক্সপ্রেস করবে, কিন্তু এখানে সবচেয়ে ভিন্ন বিষয় হলো যে ব্রেনের পেশেন্টের মধ্যে কোনো পেইন এক্সপ্রেশন নেই। এটি ওপিয়ামের প্রাইমারি লেভেলে। ওপিয়ামের দুটো লেভেল, একটা হলো যে ফার্স্ট লেভেল, একটা সেকেন্ড লেভেল। এই জন্য ওপিয়াম অনেক ক্ষেত্রে আমরা কী করি, প্রথমেই এক্সট্রাভ্যাগান্স লেভেলে প্রয়োগ করার চেষ্টা করি, কেন এই লেভেলটা যদি ওপিয়ামের না থাকে তাহলে আপনি এক্সট্রাভ্যাগান্স লেভেলে ওপিয়াম দিলে কাজ হবে না। খুব মাইনরলি এবং খুব আপনার ডিপলি এটা আমাদের মনে রাখতে হবে। একটা লেভেল অতিক্রম করে আরেকটা লেভেলে আসে। হয়তো এই লেভেলটা আমার কাছে পেশেন্ট আসে নাই, তাই বলে এই লেভেলটা তার মধ্যে ছিল, এই জন্য আমাকে অনুসন্ধান করতে হবে। পেশেন্ট তো একজনই, সে এই লেভেল অতিক্রম করে ওই লেভেলে এসেছে। তো আমরা এই কেসটার ক্ষেত্রে যেটা অ্যানালাইসিস করে যদি আমরা দেখি, তার এভলিউশন করে যদি আমরা দেখি, তাহলে আমরা কী পাই? যেহেতু মেডিসিন আমি আগেই বলে দিয়েছি আপনাদের, বড় বড় জিনিসগুলোকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। যে ছোট বিষয়, অনেক সময় দেখা যাবে যে আমরা এক কথায় এক লাইনের মানে একটা মেডিসিন আছে এরকম রুব্রিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এতে করে কি হয়, কেসটা যদি কোনো কারণে ওই মেডিসিনটা বা 4-5টা মেডিসিনের মধ্যে কোনো কারণে আমার পেশেন্টের সাথে মিল না থাকে, তাহলে কেসটা আমার হাত ছাড়া। এই জন্য বড়ো বড়ো রুব্রিকগুলো ধরলে কোনো ক্ষতি নেই। আমি যদি মেডিসিনগুলোর সম্বন্ধে ধারণা থাকে, তাহলে আস্তে আস্তে আমি এই মেডিসিনগুলোকে কী করতে পারবো, এটাকে আমি আপনার বাছাই করতে পারবো। তো চলুন আমরা এই কেসটার প্রতিটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করি। যেখানে ভয় থাকার উচিত সেখানে তার ভয় নেই, যেখানে রাগ করা উচিত সেখানে তার রাগ নেই, যেখানে ব্যথা প্রকাশ অথচ পেইনটা তার শরীরের যে কন্ডিশন, একটা 4 ডিগ্রি জ্বরের একটা রুগী সে পেইন অনুভব করবে না শরীরে, এটা স্বাভাবিক ব্যাপার, প্যাথোলজি তাই। বাট পেশেন্টের কোনো পেইন নেই, এটাই হলো এক্সট্রাঅর্ডিনারি লক্ষণ, এটাই হলো পিন পয়েন্ট লক্ষণ। তো এটি পিকিউআরএস। যখন ডাক্তার নিজেও রুগীর যে কন্ডিশন দেখে ডাক্তার নিজেও চিন্তা করে যে কী অবস্থা, এত জটিল রুগী নিয়ে আমার কাছে আসছে, কিন্তু রুগীর মধ্যে কোনো অ্যাংজাইটি, ফেয়ার, ওরিডনেস কিছুই দেখা যায় না। এমনকি রুগীর অ্যাটেন্ডেন্স যে হয়তো তাকে সাথে করে নিয়ে এসেছে, তারাও দুশ্চিন্তাগ্রস্ত যে পেশেন্টের এই অবস্থা হলে কী হবে, কিন্তু রুগীর মধ্যে কোনো এক্সপ্রেশন নেই। এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে আমাদেরকে স্মরণ রাখতে হবে। এবং এই রোগটি যদি আমরা মনে করি এটার কী রুব্রিক হবে, ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার, হোয়াট ইজ দ্য ডেঞ্জার, তার সাথে পুরো রুব্রিকটা আমাকে ভালো করে পড়তে হবে এবং প্রত্যেক রুব্রিকের ওয়ার্ড আমাদের মিনিং আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের একে এক্সপ্রেস সঠিকভাবে করতে পারবো, ইউজ করতে পারবো। যেমন মনে করেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, সাপ দেখে মানুষ ভয় পায়। কেন ভয় পায়? সবাই কি সাপে কামড়ানোর অভিজ্ঞতা আছে? না, অভিজ্ঞতা নেই, তারপরে সাপ দেখলে তার ভয়। কেন? তার মেন্টাল লেভেলে এক ধরনের চিন্তার জগতে সে এটাকে একটা
জেনে গেছে এবং শুনেছে, অভিজ্ঞতা থেকে জেনেছে যে কামড়ালে উপায় নেই, এটা মৃত্যু হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো কেউ যদি সাপ দেখে একে নিয়ে খেলা করে তাহলে বুঝতে হবে যে একটা ডেঞ্জার, এই ডেঞ্জার কিন্তু তার মধ্যে কোনো সেন্স নাই ডেঞ্জার সম্বন্ধে। এই যে সেন্স হ্যাজ নো সেন্স অফ ডেঞ্জার, বিষয়টা ডেঞ্জার কিন্তু তার মধ্যে সেন্স নাই। আমাদের সেন্স কোত্থেকে আসে? আমাদের ব্রেন থেকে আমাদের সেন্স তৈরি হয় যে আমরা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভয়ের জিনিস, কোনটা ভয় না পাওয়ার মতো যে বিষয়। তো সামথিং অথবা সামওয়ান যা আমাকে হার্ম করতে পারে তাকে আমি কি করব? ভয় পাবো, তাকে আমি ডেঞ্জার মনে করব। কিন্তু এর মধ্যে কোনো, এটি হলো ডেঞ্জার শব্দের অর্থ হলো যেটা আমাকে হার্ম করবে, হার্ম করবে মানে আমার ক্ষতি করবে, সেটা আমার জন্য ডেঞ্জার। সেটাই ইলেকট্রিসিটির কারেন্টের আপনার মনে করেন সকেটের ভিতরে আমি হাত তুলে দিয়ে, হাত আঙুল ঢুকিয়ে দিয়ে যদি আমি মনে করি যে না এটা আমার কিছু করবে না, তাহলে যেমন বোকার মতো কথা। যে কারেন্ট সবাই জানে যে ইলেকট্রিসিটিতে হাত দিলেই যদি স্পর্শ করে, মানে সেটা যদি তাদের আমার হাতের সাথে টাচ করে তাহলে সে আমাকে শর্ট করবে। এটা জানার পরও আমি যদি এটা বোকার মতো কাজ করি তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কোনো ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। এখন আমি দোতলা তিনতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিলাম নিচে, ভাবলাম যে এটা পড়লে কিছুই হবে না। আমি জানি যে এখানে পড়লে আমার হাত পা গুঁড়ো হয়ে যাবে, তারপর আমি ঝাঁপ দিচ্ছি। যেটা আমাকে ক্ষতি করবে সেটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, সেটাকে আমি বলবো ডেঞ্জার। নো ডেঞ্জার আছে কিন্তু আমার মধ্যে কি নো, কোনো অ্যাকশন নেই। সেন্স নো, রিকগনাইজ, ভ্যালু, রিয়্যাক্ট টু দ্য সামথিং। আমাদের ফিজিক্যাল 5 সেন্স আছে। আমরা এই 5 সেন্সের মাধ্যমে কী করি? আমাদের হিয়ারিং সেন্স, স্মেল, টেস্ট, এই জাতীয় সেন্সগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা কী করি? কোনো জিনিসকে উপলব্ধি করি, রিকগনাইজ করি, তার ভ্যালু বোঝার চেষ্টা করি। জিনিসটাকে টক না মিষ্টি, ঝাল বেশি না ঝাল কম, লবণ বেশি না লবণ কম, এটা গরম না ঠান্ডা। যখন এই সেন্সটা না থাকে তখন আমরা তাকে মেন্টালি কী বলি? রিটার্ড পারসন, মেন্টালি হেলদি না, এমন ব্যক্তিকে আমরা মেন্টালি হেলদি বলি না। সেন্স ব্লান্ট আমরা বলি, সেন্স ব্লান্ট, অর্থাৎ এইখানে তার কোনো সেন্স নাই, নো সেন্স অফ ডেঞ্জার। যেটা তাকে হার্ম করবে সেটা যে থেকে নিজেকে দূরে রাখতে হবে এ ব্যাপারে তার কোনো অ্যাকশন নাই। খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। মেডিসিনের সংখ্যা খুবই কম, অল্প মেডিসিন। এইটাই আমরা কি বুঝতে পারলাম যে একজন মেন্টালি স্লো, নো রিয়েক্ট, তার মধ্যে সঠিক কোনো বুঝ নাই। এই টোটাল মিলিয়ে হলো ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। এর মধ্যে ওপিয়াম আছে। ওপিয়াম গুরুত্বপূর্ণ একটা পার্ট এই মেডিসিনের, এই রুব্রিকের। এরপরে রুব্রিক আসি আমরা হাই স্পিরিট। স্পিরিট হাই, এই শব্দের অর্থ দেখা হাই, দুটো শব্দ, হাই এবং স্পিরিট। স্পিরিট শব্দের অর্থ হলো যে আমার অ্যাগারনেস, আমার ইচ্ছা, আমার জোশ, এটা সবসময় হাই থাকে। অর্থাৎ যেখানে যেমন থাকা দরকার সেটার থেকে যদি আমি অনেক বেশি উপরে থাকি তখন আমরা বলবো যে এটা হাই। অসুস্থ অবস্থায় আমি মনে করি যে না কিছু হবে না, আমি যেতে পারবো, হয়তো দেখা গেলো যে তার হেল্পের প্রয়োজন, অন্য একজন হেল্প করতে চায়, সে সেটাকে পাত্তা দিচ্ছে না, যদিও ঘরে কাজের লোক আছে তারপরে সে কাজ করছে। অর্থাৎ নিজের ইচ্ছা শক্তিকে সে অনেক বেশি বুস্টিং করে, কোনো কিছুকে সে পাত্তা দেয়। কমপ্লেইন নেবার এরপরে রুব্রিক। কষ্টের কথা বলে না, হেসে বলে কেমন আছে, ঠিক আছে। কখনোই সে কমপ্লেইন কখনো নেবার কখনো করে না। নেবার শব্দের অর্থ হলো নো টাইম ইন দ্য পাস্ট অর ফিউচার, নো এভার। নেবার, নো টাইম, ফিউচার নিয়ে কোনো সময় নেই, ভবিষ্যৎ, ফিউচার, পাস্ট, এগুলো সে আছে, চিরকাল একই রকম, কোনো রকমের তার মধ্যে কোনো চেঞ্জ নেই। এইটা আপনি যদি দেখেন পাঠক রেপার্টরিতে একটা কথা আছে যে পাঠক মানে ম্যাথমেটিক্যাল মধ্যে পেইন অ্যাবসেন্ট হয়,
এর অর্থ হলো ওপিয়ামের মধ্যে পেইন আছে, কিন্তু সে তার মধ্যে সেটা প্রেজেন্ট না, অ্যাবসেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হলো যে স্মাইলিং নেচার। স্মাইলিং শব্দের অর্থ হলো যে মুখে হাসি দেওয়াটাই শুধু স্মাইলিং না, ওয়েলকাম করা। অর্থাৎ সে এমন একটা নেচারের মানুষ, কোনো কিছু তার শরীরের মধ্যে মানে তার সেন্সের মধ্যে, তার গায়ে গতরের মধ্যে লাগে না। ঠিক আছে, ব্লিজিং ফিলিং, ব্লিসফুল একটা ফিলিং থাকে, এটা রুব্রিক। স্মাইলিংও রুব্রিক। এর সাথে যদি কন্টেন্ট লাগান, ব্লিসফুল লেভেলটা হলো, আমরা এর আগে বহুবার বলেছি আপনাদেরকে, ব্লিসফুল হলো ইন্টারনাল লেভেলের বিষয়। একজন মানুষ ভিতরের শান্তি অনুভব করে, এবং এই শান্তিটা বাহ্যিক কোনো কিছু দ্বারা সে শান্তি অনুভব করে না। সে ইন্টারনাল যে ব্লিস, ইন্টারনাল যে পিচ, এটা ডাইরেক্ট কানেক্ট করে উপরের কোনো শক্তির সাথে। যেমন মনে করেন একজন মানুষ যদি খুব আধ্যাত্মিকতার অনেক উচ্চ স্তরে যায়, তখন সে দুনিয়াবী জিনিসের প্রতি খুব একটা প্রয়োজন অনুভব করে না। সে যেটা যতটুকু প্রয়োজন হলে ততটুকু নেয়, তার কোনো ডিজায়ার সেকে একদম জিরোতে নিয়ে আসে। ডিজায়ার জিরোতে মানে কি, যেটা প্রয়োজন সেটা তো চলছেই, কিন্তু এটা যদি কখনো কম বা বেশি হয়, তার কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে না। যেমন আমার আছে খাওয়া, এই আজকে শুধু ডাল দিয়ে ভাত হলো কেন, এটা নিয়ে আমি একটা সিন ক্রিয়েট করে ফেলি। এই যে জিনিসটা ব্লিসফুল লেভেলে থাকে না, সে প্রশান্তির লেভেলে থাকে। জীবন চলার জন্য যতটুকু না হলেই নয়, সেটা সে গ্রহণ করে। দ্যাট ইজ এনাফ। এর সাথে যদি আরেকটা রুব্রিক অ্যাড করেন, কন্টেন্ট, টোটালি স্যাটিসফাইড, নো কমপ্লেইন, স্যাটিসফাইড লেভেলে থাকে। কন্টেন্ট লেভেলটা এমন একটা লেভেল যেখানে একজন মানুষের মধ্যে কোনো কিছু ধাক্কা দিয়ে, যেমন মনে করেন একটা বড়, আপনি যদি একটা 100 বছরের একটা পুরনো গাছকে যদি আপনি ধাক্কা দেন, তাকে কি হেলাইতে পারবেন? 200 লোক ধাক্কা দিলেও তাকে হেলাইতে পারবেন। কেননা এই গাছটা এমন একটা জায়গার মধ্যে অবস্থান করতেছে, সেই গাছটা এত গভীরে গেছে, তাদের শিকড় এত, সে নিজের অবস্থানটা শক্ত করে নিয়েছে, পাকাপোক্ত করে দিয়েছে। বাহ্যিক কোনো কিছু তাকে হেলে না। দেখেন হিন্দু মাইথোলজিতে এদেরকে বিভিন্ন ধরনের পূজা করা হয়। কেন করা হয়? ওর যে শক্তি, ওর যে মানে মানে ওর যে একটা পাওয়ার, এটা তারা অনুভব করে। দেখা যাবে যে ঝড় বৃষ্টি, প্রচণ্ড আকারে ঝড় হচ্ছে, তার উপরে কোনো প্রভাব পড়ে না। হয়তো দু একটা ডালপালা ভেঙে যেতে পারে, মানুষ তার গাছের নিচে আশ্রয় গ্রহণ করে। তাকে একটা ছোট গাছ, লম্বা গাছ, আপনি একজনে ধাক্কা দিলে সে চলতে থাকবে। ঠিক এরকম যে একটা কন্টেন্ট লেভেলে যখন কেউ থাকে, তখন সে তাকে হেলানো খুব কঠিন। ডিজার নাথিং, এই রুব্রিকগুলো দেখেন, সবগুলো রুব্রিক মনে হয় যেন একটা সাজিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো হোমিওপ্যাথির বিউটি। যদি আপনি একটা মেডিসিনকে সঠিকভাবে বুঝতে পারেন, দেখবেন যে সিমিলার রুব্রিকগুলো চলে আসতেছে। যদি মূল সুরটার সাথে সব মিলে যাচ্ছে, মূল সুরের সাথে সব মিলে যাচ্ছে। আমরা এই মূল সুর বলে দিয়েছি যে প্রাইমারি লেভেলে তার কোনো কমপ্লেইন থাকে না। আপনি দেখবেন যে যারা এই আফিম ইউজ করে, তারা খুব ব্লিসফুল লেভেলে থাকে, হয়তো তাদের কিছুই নেই, খাওয়ার মতো তার যে খাওয়ার মতো যে অ্যারেঞ্জমেন্ট, সেটাও নাই, ক্ষুধা নিবারণ করার মতো তার অবস্থা নেই। তারপরে ধরেন আপনার বাসস্থানের জায়গা নেই, তারপরে তারা আফিম ইউজ করে স্টেশনের মধ্যে ঘুমাচ্ছে, খুবই পিসফুল লেভেলে, শান্তির লেভেলে তারা আছে, কোনো কিছু তার মধ্যে এত। এটাই হলো রুব্রিক, হলো ডিজার নাথিং ডিজার। কোনো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এদের ডিজার লেভেলটাকে একটা লেভেলে নিয়ে যায়, পেলেও খুশি, না পেলেও খুশি। না পেলে যে তাদের জন্য এটা খুব কষ্টকর হবে, একদম জীবন চলবেই না, এর জন্য হইচই করবে, এরকম কিন্তু না। সবচেয়ে মজার রুব্রিকের সাথে অ্যাড হয়ে যায় ওয়েল সেজ ইজ ওয়েল সিক ওয়েল বেরি। খুব অসুস্থ, তাকে দেখে মনে হবে যে আসলে সে অসুস্থ, তার বডির যেই কনস্ট্রাকশন সেটা দেখে মনে হবে, কিন্তু সে বলছে যে সে ভালো আছে। এবং এটা শুধু নর্মালি বলে না, ডেলিরিয়াম লেভেল পর্যন্ত চলে যায়। ডেলিরিয়াম ওয়েল ডিক্লার হি ইজ ওয়েল। ডিক্লারটা কি, আমি ওপেনলি ডিক্লারেশন এমন একটা জায়গা, সেটা শুধু বলা না, বোল্ডলি বলা, সাহসিকতার সাথে বলা, ডিক্লেয়ার করা,
অনেকগুলো মানুষের সামনে ডিক্লেয়ার করা যায় আই এম ওয়েল, অর্থাৎ তার ভিতরে অনেকটা হাই স্পিড এবং বোল্ডনেস অনেক শক্তিশালী, এবং সেটা ডিলিরিয়াম লেভেলে যায়, নো সেন্স লেভেলে চলে যায়। সে যে কী বলতেছে সে নিজেও জানে না। ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নেয়, তার কমপ্লেনের ব্যাপারে কোনো প্রকার ডিফারেন্স থাকে না, অর্থাৎ সে ইনডিফারেন্স শব্দ হলো নো অ্যাকশন। আনসারিং এভারেশন টু আনসার, আপনি এই কেসটার মধ্যে দেখেছেন কোনো উত্তর নেই, ঠিক আছে, কেমন আছেন, ঠিক আছে, এটাও একটা কন্টেন্ট লেভেল। তার যে কষ্ট, তার যে সমস্যা, তার যে অসুবিধাগুলো, এগুলো তো অন্যকে সে বলতে হবে, তারপর সে বুঝবে। কিন্তু তার কোনো প্রশ্ন করলেও সেখান থেকে কোনো সে পাওয়া যায় না, কমিউনিকেশন নাই। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সারা জীবন সে কী করে, কনফিডেন্সের অভাব, যে আমি লেখাপড়ায় ভালো না, দেখতে ভালো না, লোকজন আমাকে কী বলবে, এই বিষয়গুলো তার ভিতরে কাজ করে। এবং এই কারণে সে দেখা গেছে যে জীবনের কোথাও কোনো প্রাপ্তি গ্রহণ করেনি, এবং সেটার জন্য সে স্ট্রাগল করেনি, এবং সে এটার জন্য যে তার যে আপনার অধিকার বুঝে নেওয়ার মানে যে প্রচেষ্টা থাকা দরকার সেটাও ছিল না। সে মনে করে যে ঠিক আছে, হলে হবে, না হবে না। টিমিডিটি, তার মধ্যে একটা ভীরুতা কাজ করে, জিগজাক করবো কি করবো না, হবে কি হবে না। এবং সর্বশেষ হলো ইন্ডিগনেশন, ডিসকমফোর্ট ফ্রম জেনারেল। এই ইন্ডিগনেশন, ডিসকমফোর্ট ফ্রম জেনারেল এই রুব্রিকটা ওপিয়ামের সিঙ্গেল। এটা নিয়ে আমরা মানে অনেক ব্যাপক আকারে আলোচনা করব, আপনারা আসলে শুনবেন, আমাদের সাথে থাকবেন। এবং ওপিয়াম যদি এই লেভেলে আপনি কাউকে দেন, তার এই যে ব্লান্ট একটা যে ভোতা সেন্সেশন থাকে, এটা চেঞ্জ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা রিট্রোস্পেক্টিভ রুব্রিক নিয়ে আলোচনা করব। ইন্ডিগনেশন, ডিসকমফোর্ট ফ্রম জেনারেল থেকে শুরু করবো আমরা, এবং সেটা ব্যাপক আকারে আলোচনা করব। যেহেতু লম্বা ভিডিও হয়ে গেলে অনেকের জন্য কষ্টকর হয়, আজকে এই পর্যন্ত থাকলো, পরে আমরা সেকেন্ড পার্টে যাব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।